শুরু করছি আজকের সায়েন্স ক্লাস। তো আমাদের যে সায়েন্স ক্লাস সেটা স্পন্সর হচ্ছে কার দ্বারা? সেটা স্পন্সর হচ্ছে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার দ্বারা। তো স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার কোথায় রয়েছে দেখে নাও। স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার রয়েছে বালুরঘাটে। এর হেড অফিস বালুরঘাটে। এছাড়া বালুরঘাটে আবাসিক ব্যবস্থা বা হস্টেল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। এই সমস্ত এইখানে তোমরা যারা যারা প্রিপারেশন নিতে চাইছো তারা অফলাইন প্রিপারেশন হোক বা অনলাইন প্রিপারেশন হোক, তার জন্য যোগাযোগ করো আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারগুলোতে, অথবা তোমরা ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারো কি করে আমাদের সঙ্গে যোগাযোগ করা যাবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকের যেটা ক্লাস আমাদের হতে চলেছে সেই ক্লাসটা কত নম্বর ক্লাস হতে চলেছে দেখো। আজকের আমাদের ক্লাস হতে চলেছে ক্লাস নাম্বার 6। তো আমাদের যে কোশ্চেনগুলো আমরা বিগত 5টা ক্লাস ধরে বা নেক্সট আরো করতে থাকবো, সেই কোশ্চেনগুলো কিসের জন্য উপযোগী সেটা হচ্ছে এএনএম জিএনএম, মেইনলি এএনএম জিএনএম, এবং এছাড়াও ডিফেন্স এবং রেলের জন্য কিন্তু এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এএনএম জিএনএম, ডিফেন্স এবং রেলের পরীক্ষার জন্য সমানভাবে কিন্তু কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, শুরু করা যাক আজকের ক্লাস। দেখা যাক প্রথম কোশ্চেন কি রয়েছে। তো প্রথম কোশ্চেন রয়েছে বয়েলের সূত্রে ধ্রুবক কি? বয়েলের সূত্রে ধ্রুবক কি? তো বয়েল বা চার্লস এই দুটো সূত্র যখন প্রশ্নে আসবে প্রথমে মনে রাখতে হবে সেখানে কোনো একটা গ্যাস জড়িত আছে। কোনো একটা গ্যাস জড়িত আছে কোথায় কোথায়? বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রের ক্ষেত্রে। তো বয়েল এবং চার্লসের সূত্রের ক্ষেত্রে গ্যাস যদি জড়িত থাকে, এখানে প্রশ্ন করেছে বয়েলের সূত্রে ধ্রুবক কি? ধ্রুবক হিসাবে কি থাকে বয়েলের সূত্রে? উত্তর কি আছে? গ্যাসের উষ্ণতা ও ভর। তো আমরা যদি বয়েলের সূত্রের সংজ্ঞাটা আলোচনা করি সেখানে কি থাকে, যে নির্দিষ্ট উষ্ণতা ও নির্দিষ্ট ভরে, মানে ভর এবং উষ্ণতা নির্দিষ্ট থাকছে, সেই গ্যাসের উপর চাপ বাড়লে তার আয়তন কমে, আর চাপ যদি বাড়ানো হয় তাহলে আয়তন কমে, আর চাপ যদি কমানো হয় তাহলে আয়তন বাড়ে। ঠিক আছে, তো চেঞ্জ কি কি হয়? চাপ আর আয়তন। নির্দিষ্ট থাকে কে? উষ্ণতা এবং ভর। তার জন্য এই উষ্ণতা এবং ভরকে ধ্রুবক বলা হয় বয়েলের সূত্রের ক্ষেত্রে গ্যাসের। নেক্সট কোশ্চেন দেখো, পৃথিবীতে স্বাভাবিক মৌলিক পদার্থের সংখ্যা কতগুলি? তো আমাদের যে পিরিয়ডিক টেবিল আছে সেই টেবিল আমরা ফলো করলে দেখতে পাবো যে সমস্ত আমাদের স্বাভাবিক মৌলগুলি রয়েছে তার পরিমাণ কিন্তু 94টি। আধুনিক যে পিরিয়ডিক টেবিল সেখানে আমরা দেখতে পাবো স্বাভাবিক মৌলিক পদার্থ বা মৌল 94টি। এছাড়া 24টি আরো মৌল রয়েছে যেগুলিকে পরে আবিষ্কার করা হয়েছে এই 94টি মৌলের মধ্যে থেকে নিয়ে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ডাটুরিন কোন রোগের ওষুধ হিসাবে ব্যবহার করা হয়? ডাটুরিন কি? একটা নাইট্রোজেন বিহীন উপাক্ষার। নাইট্রোজেন বিহীন উপাক্ষার। ঠিক আছে, তো আমি এর আগের দিন ক্লাসে বলেছিলাম স্টুডেন্টস, যে সমস্ত নাইট্রোজেন বিহীন উপাক্ষার থাকে সেগুলোকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসা শাস্ত্রে ব্যবহার করা হয়। তো ডাটুরিন কি কোন কোন গাছের উপক্ষার? ডাটুরিন হচ্ছে ধুতুরা গাছের উপক্ষার। ধুতুরার ফল, বীজ, পাতায় এই জিনিসটা কিন্তু পাওয়া যায় উপক্ষার হিসাবে। ঠিক আছে, তো এই ডাটুরিন কোন কোন রোগের ওষুধ হিসাবে কাজ করে এখানে দেওয়া আছে দেখো। হাঁপানি বা শ্বাসকষ্ট এই জাতীয় অসুখের ক্ষেত্রে কিন্তু ডাটুরিন ব্যবহার করা হয়। এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে ব্যথার উপশম নাশক হিসাবেও কিন্তু ডাটুরিন ব্যবহার করা হয়। তো স্টুডেন্টস, তোমরা যারা যারা আমাদের কোশ্চেনগুলো দেখছো, আমাদের ভিডিওগুলো রেগুলার দেখছো, তাদের প্রত্যেককে জানিয়ে রাখি এই যে তোমরা কোশ্চেনগুলো দেখছো এগুলো কিন্তু প্রত্যেকটাই এএনএম জিএনএম এর জন্য সম্পূর্ণভাবে কার্যকর হবে। এছাড়া যারা রেল এবং ডিফেন্সের জন্য, সেন্ট্রাল ডিফেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরও কিন্তু এর মধ্যে থেকে অনেক কোশ্চেন অবশ্যই কমন আসবে। ঠিক আছে, তো এই কোশ্চেন এছাড়া যদি তোমরা মনে করো যে আমাদের এখান থেকে কোচিং নেবে, তোমরা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে কি পদ্ধতি আছে সেটা জেনে নিতে পারবে কি করে এখানে জয়েন করা যাবে। এছাড়া এই কোশ্চেনের পিডিএফ তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, বা আমাদের যদি তোমরা বই কেউ নিতে চাও সেই বইগুলোর লিঙ্কও কিন্তু ইউটিউবের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো নেক্সট কোশ্চেন দেখো,
অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সঙ্গে মিশ্রিত থাকে কোন গ্যাস? মেইনলি কিন্তু অক্সিজেন সিলিন্ডারের মধ্যে অক্সিজেনই থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু অক্সিজেনই থাকে শুধুমাত্র, কিন্তু তবুও বলছি কিছু কিছু ক্ষেত্রে অক্সিজেনের সঙ্গে আরেকটা গ্যাস মিশ্রিত থাকে, সেটা হচ্ছে হিলিয়াম। হিলিয়াম কেন মিশ্রিত থাকে? দেখো, যারা ডুবুরিরা হয়ে থাকে, ডুবুরিরা কি করছে, জলের অনেকটা নিচে যাচ্ছে, সেখানে যখন তাকে অক্সিজেনটা দিতে হয়, যেহেতু হিলিয়াম হালকা, তার জন্য হিলিয়ামের প্রেসারে অক্সিজেনটা কিন্তু খুব দ্রুত বেরোয়, এই জন্য তাদের শ্বাসকষ্টের সমস্যাটা হয় না। একই রকম ভাবে যেই সব পেশেন্ট গুলোর শ্বাসকষ্টের একটু বেশি সমস্যা থাকে, তাদেরও অক্সিজেনের মধ্যে কিন্তু হিলিয়াম মেশানো থাকে, যার ফলে কি তাদের অক্সিজেনটা নিতে খুব সুবিধা হয়। ঠিক আছে? তো অক্সিজেন সিলিন্ডারে যদি অক্সিজেনের সঙ্গে কিছু গ্যাস মিশ্রিত থাকতে পারে, সেটা একমাত্র কিন্তু হিলিয়াম। অন্য কোনো গ্যাস মেশালে সে ডুবুরি হোক বা কোনো পেশেন্ট হোক, তাদের কিন্তু ক্ষতি হতে পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, দার্জিলিং এ রান্না করতে বেশি সময় লাগে কেন? তো দার্জিলিং এ বলছে রান্না করতে বেশি সময় লাগে কেন? স্টুডেন্টস, আমরা এটা হয়তো অনেকে পড়েছি অবশ্যই সবাই, কিন্তু মনে হয়তো অনেকের আছে কিনা। দার্জিলিং কি হচ্ছে, দার্জিলিং কিন্তু সমতল ভূমি থেকে অনেকটা উচ্চতায় অবস্থান করছে। তো শুধু দার্জিলিং না, পৃথিবীর যে কোনো জায়গা যেটা সমুদ্র তল থেকে অনেকটা উচ্চতায় অবস্থিত, সেই সমস্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু রান্না করতে বেশি সময় লাগবে। তার কারণ কি? কারণটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ কম। সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি যে জায়গাগুলো, সেখানে বায়ুমণ্ডলের চাপ সর্বদা বেশি থাকে, এবং চাপ বাড়ার ফলে সেখানে কি হয়, অত্যাধিক উষ্ণতায় তরলটা ফোটে, তাই রান্না করতে তাড়াতাড়ি হয়। এবার যখনই আমরা ধীরে 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 সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে যাব, বায়ুর চাপ ধীরে ধীরে কিন্তু কমতে থাকবে। এবার বায়ুর চাপ কমার জন্য কি হয়, যে তরলের মধ্যে আমরা খাদ্য রান্না করছি, জলের মধ্যে যে খাবারটা রান্না করছি, সেই জল ফুটতে কিন্তু সময় বেশি লাগে, বা সরি, সময় বেশি লাগে না, জলটা ফোটে অনেক কম টেম্পারেচারে। যদি আমার সমুদ্র পৃষ্ঠে 100 ডিগ্রি সেলসিয়াসে যদি জল ফোটে, তাহলে দেখা যাচ্ছে দার্জিলিং এ 96 বা 95 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু জল ফুটছে। তো যখন 95 বা 96 ডিগ্রিতে জল ফুটবে, তখন কিন্তু অবশ্যই বেশি সময় লাগবে সে খাবারটা রান্না হতে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো, কোশ্চেনটা অনেক বড়, কিন্তু কোশ্চেনটা শুধু কোশ্চেন না, এটা কিন্তু একটা এলাবোরেশনও রয়েছে। সূর্যালোকের উপস্থিতিতে সবুজ উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে বায়ুর বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প শোষণ করে, কার্বোহাইড্রেট উৎপন্ন করে। এটা কি ধরনের পরিবর্তন? তো আমাদের জানাই হয়ে যাচ্ছে যে সূর্যালোকের উপস্থিতিতেই কিন্তু সবুজ উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প শোষণ করে। শুধু বায়ু থেকে জলীয় বাষ্প শোষণ করে না, শেকড়ের মাধ্যমে জল উদ্ভিদ নিয়ে থাকে। তো এই যে প্রক্রিয়াটা, এটাকে কি বলা হয়? সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ। ঠিক আছে, সালোক সংশ্লেষ বলা হচ্ছে কোনটাকে? সূর্যালোকের উপস্থিতিতে সবুজ উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প বা জল শোষণ করে কার্বোহাইড্রেট উৎপন্ন করে, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে সালোক সংশ্লেষ। তো এই পদ্ধতিটা যখন উদ্ভিদের পাতার মধ্যে চলছে, স্টুডেন্টস দেখো, এখানে কিন্তু কি কি নেওয়া হচ্ছে? কার্বন ডাই অক্সাইড নেওয়া হচ্ছে, জলীয় বাষ্প নেওয়া হচ্ছে, কিন্তু তৈরি হচ্ছে কি? ধান গাছের ক্ষেত্রে ধান, গম গাছের ক্ষেত্রে গম, ফল গাছের ক্ষেত্রে ফল, এবং এই ধরনের জিনিস তৈরি হচ্ছে। তো এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে, সেটা তো সেখান থেকে মানে কার্বন ডাই অক্সাইড আর জল দিয়ে তৈরি হয়ে যাচ্ছে, নিশ্চয়ই কিছু না কিছু বিক্রিয়া চলছে ভেতরে। তো সেটা কি ধরনের বিক্রিয়া চলছে? সেই বিক্রিয়াটা চলছে রাসায়নিক বিক্রিয়া, এবং সেটা পরিবর্তন যেটা হচ্ছে, সেটা রাসায়নিক পরিবর্তন হচ্ছে। রাসায়নিক পরিবর্তন কি করে? কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প ক্লোরোফিলের সাহায্যে কিন্তু শস্যের আকার নিচ্ছে, গ্লুকোজের আকার নিচ্ছে, বা কার্বোহাইড্রেটের আকার নিচ্ছে। তো এটা কিন্তু রাসায়নিক পরিবর্তনের মধ্যে পড়ছে স্টুডেন্টস। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। তার আগে তোমাদের জানিয়ে দিই স্টুডেন্টস, তোমরা যারা যারা এই ভিডিওগুলো দেখছো, তোমাদের যদি কারো মনে হয়ে থাকে যে কোশ্চেনগুলোতে আরো একটু এলাবোরেশনের দরকার আছে, বা কোনো জিনিস তোমরা বুঝতে পারছো না, অবশ্যই কমেন্ট করবে। আমি কিন্তু নেক্সট ক্লাসে তোমাদের এই কোশ্চেনগুলোকে হালকা করে আরো এলাবোরেশন করিয়ে দেব। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, শামুক দ্বারা পরাগযোগ ঘটে কোন উদ্ভিদে? শামুক দ্বারা পরাগযোগ আমরা মেইনলি শুনে থাকি কিসের মাধ্যমে হয়? মৌমাছি, প্রজাপতি, পাখি, তারপরে বাতাসের মাধ্যমে পরাগযোগ হয়ে থাকে, তাই তো? কিন্তু এখানে এটা কিন্তু
একটু আলাদা, শামুক দ্বারা এখানে পরাগযোগ হচ্ছে। তো শামুক দ্বারা জলের মাধ্যমে পরাগযোগ হচ্ছে কোন উদ্ভিদে? কচু। এটা কিন্তু একটা নয়, এরকম আরো দু একটা উদ্ভিদ আছে যাদের কিন্তু পরাগযোগ হয়ে থাকে শামুক দ্বারা, আর সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যারা যে সমস্ত উদ্ভিদ আংশিক জলের মধ্যে গড়ে ওঠে সেই সমস্ত উদ্ভিদগুলোর ক্ষেত্রেই কিন্তু শামুক দ্বারা পরাগযোগ হয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখা যাক। ভূপৃষ্ঠে কোন ধাতু সব থেকে বেশি পাওয়া যায়? এখানে প্রশ্ন বলেছে ধাতু কোন সব থেকে বেশি পাওয়া যায়। তো যখন পৃথিবীর পুরোটাকে নেওয়া হবে বাইরের বায়ুমণ্ডল সহ, তখন কিন্তু প্রশ্ন আলাদা হবে। এখানে শুধু বলেছে ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠের কথা বলেছে, ঠিক আছে। ভূপৃষ্ঠে যদি বলা হয় তাহলে সব থেকে বেশি পরিমাণে ধাতু আছে অ্যালুমিনিয়াম, কিন্তু তার থেকেও বেশি কিছু কিছু পদার্থ আছে যেগুলো ভূপৃষ্ঠে সব থেকে বেশি। যেমন সব থেকে বেশি যদি বলা হয় কোন মৌল পাওয়া যায়, সেটা হবে অক্সিজেন। সেকেন্ড থাকবে কি বলছে ওটাকে, যেটা মোস্টলি বালিতে পাওয়া যায় সেটাকে কি বলছে, সিলিকন, সরি সিলিকন। নেক্সট আছে সিলিকন এবং তারপরে আছে কিন্তু অ্যালুমিনিয়াম, ঠিক আছে। তো ধাতু বললে অ্যালুমিনিয়াম, কোনো মৌল বললে, কোনো গ্যাস বললে অক্সিজেন, মৌল বললে পরে সিলিকনও হতে পারে, অক্সিজেনও হতে পারে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, সিনেমার পর্দা অমসৃণ ও সাদা হয় কেন? স্টুডেন্টস, সিনেমার পর্দা কিন্তু আসলেই অমসৃণ করা হয় এবং সাদা করা হয় মানে ইচ্ছাকৃতভাবে। তার কারণ থাকে, তার কারণ হচ্ছে আলোর প্রতিফলন, আলোর বিক্ষিপ্ত প্রতিফলন, ঠিক আছে। এর মেন কারণ হচ্ছে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন, এবং সাদা করা, অমসৃণ করার কারণ হচ্ছে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন, এবং সাদা করার কারণ হচ্ছে সাদা কোনো বর্ণই শোষিত করে না। সাদা যে আপতিত বর্ণ থাকে সেগুলোর কোনোটাই শোষণ করে না। তো উত্তরটা কিরকম আছে দেখো, সিনেমার পর্দা অমসৃণ হওয়ায় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয়, এবং আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হওয়ার ফলে কি হয়, প্রতিফলিত রশ্মি হলের সর্বত্র ছড়িয়ে পড়ে, ফলে হলের সমস্ত অংশের দর্শকরা ছবি দেখতে পারেন। মানে যে কোনো কোণাতেই থাক, সেই প্রত্যেকটা কোণাতেই কিন্তু আপতিত রশ্মি বিক্ষিপ্ত হয়ে পৌঁছাচ্ছে জন্য সেই পর্দার মধ্যে যে ছবি ফুটে উঠছে সেটাকে পরিষ্কার দেখা যাচ্ছে। এবং সাদা হওয়ার ফলে কি হয়, চকচকে দেখা যায়, উজ্জ্বলতাও একই থাকে, চকচকে দেখা যায়। যদি সাদা না হয় অন্য কালার হতো, একটু ধূসর হতো, তাহলে কি হতো, কিছুটা বর্ণ কিন্তু শোষিত হতো। কালো হলে পরে কিছুই দেখা যাবে না স্টুডেন্ট, কারণ কালো সম্পূর্ণ রশ্মিটাকে শোষণ করে নেয়, ঠিক আছে। তো চলো, এই ছিল 9 নম্বর কোশ্চেন। দেখা যাক 10 নম্বরে কি রয়েছে। লোহিত তপ্ত কার্বনের উপর দিয়ে গন্ধক বাষ্প চালনা করলে কি ঘটে? ঠিক আছে, কি উৎপন্ন হয়? তো লোহিত তপ্ত কার্বন বা কয়লা ধরে নিচ্ছি, একটা কয়লাকে লাল করে পোড়ানো হলো এবং সেটার উপর দিয়ে গন্ধক বাষ্প, গন্ধক মানে কি, সালফার, সেই লোহিত তপ্ত কার্বনের উপর দিয়ে যদি সালফার চালানো হয়, সালফারের গ্যাস চালনা করা হয়, তাহলে কি ঘটে না, কার্বন ডাই সালফাইড গ্যাস উৎপন্ন হয়। সেখান থেকে কার্বন ডাই সালফাইড গ্যাস উৎপন্ন হয়, C2S, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, নারকেলের ভোজ্য অংশ কোনটি? নারকেলের ভোজ্য অংশকে বলা হয় শস্য। মাথায় রাখতে হবে স্টুডেন্টস, এটা সব ফলের ক্ষেত্রে কিন্তু শস্য আমরা ভোজন মানে খেয়ে আমরা ভোজ্য অংশ হিসাবে ব্যবহার করি না। কিছু কিছু ক্ষেত্রে আমরা বীজ গ্রহণ করি, কিছু কিছু বীজ পত্র গ্রহণ করি, কিছু কিছু ভাবে আঁশ গ্রহণ করি। তো সেরকম একই রকম ভাবে নারকেলের ক্ষেত্রে কিন্তু শস্য হবে সেটা, ঠিক আছে। এটা বীজের ভেতরে থাকে, শস্য আকার, এটার নাম, এটাকে বলা হয় শস্য, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, আলোক রশ্মির চ্যুতি বলতে কি বোঝায়? আলোক রশ্মির চ্যুতি বলতে কি বোঝায়? প্রতিফলনের ফলে কোনো আলোক রশ্মি মূল পথ থেকে যতটা কোণে ঘুরে যায় তাকে রশ্মির চ্যুতি বলা হয়। শুধু প্রতিফলন না, প্রতিসরণের ক্ষেত্রেও। ধরা যাক এটা একটা দর্পণ, এখানে আলোক রশ্মি এদিক থেকে আসছে এবং এই লম্বের মধ্যে সেটা ধরলাম আমি 60 ডিগ্রি কোণ করে আছে, এই কোণটা 60 ডিগ্রি ধরলাম। এই কোণে এখান দিয়ে একটা আলোক রশ্মি আসছে এবং এখানে আপতিত হওয়ার পর প্রতিফলিত হওয়ার সময় একটু বেঁকে গিয়ে 63 ডিগ্রি হয়ে বেরিয়ে যাচ্ছে। তো এই আপতিত রশ্মির সাপেক্ষে প্রতিফলিত রশ্মির চ্যুতি কিন্তু তাহলে কত হচ্ছে, এই যে 3 ডিগ্রি, ঠিক আছে।
তো একই রকম ভাবে প্রতিসরণের ক্ষেত্রে কি হয়, যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে বা লঘু থেকে ঘন বা ঘন থেকে লঘুর দিকে যখন যাচ্ছে তখন একটু বেঁকে যায়, রশ্মি একটু বেঁকে যায়। বেঁকে যাওয়ার ফলে যে এক্সট্রা কোণটা উৎপন্ন হচ্ছে আপতিত কোণের তুলনায়, ধরলাম এটা সোজা আসলে এরকম আসতো, কিন্তু প্রতিসরণের সরি ঘন মাধ্যম লঘু মাধ্যম হওয়ার জন্য কি রশ্মি বেঁকে গেল। বেঁকে যাওয়ার ফলে যে এক্সট্রা কোণটা উৎপন্ন হচ্ছে এটাকে কিন্তু বলা হচ্ছে চ্যুতি। ঠিক আছে, তাকেই বলা হয় রশ্মির চ্যুতি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। পলিমারাইজেশন বিক্রিয়া কাকে বলে? পলিমারাইজেশন বিক্রিয়া, তো এখানে দেখো প্রথমেই লেখা আছে পলিমারাইজেশন, তাহলে পলিমারের কিছু একটা ব্যাপার আছে, তাই তো? কোশ্চেনটা পড়লে পরে বোঝা যাচ্ছে যে পলিমার জাতীয় কোনো জিনিসের একটা ব্যাপার আছে। পলিমার বলতে কি, প্লাস্টিক, পলিথিন, আমরা এই সমস্ত জিনিস যেগুলো ভাবি ওই ধরনের জিনিসকে, মানে ওই ধরনের জিনিসের একককে বলা হচ্ছে পলিমার। তো এখানে কি উত্তর আছে দেখো, একই প্রকার বিক্রিয়ায় একাধিক সরল যৌগের অণু পরস্পর বিক্রিয়া করে একটি জটিল যৌগের অণু গঠন করে। ঠিক আছে, একই প্রকার বিক্রিয়ায়, বিক্রিয়াটা একই ধরনের হবে, সেখানে কি হবে একাধিক সরল যৌগ, একটার বেশি। তো ধরলাম আমি CH প্লাস, এখানেও মনে করো ধরে নিলাম C4H, এরকম দুটা অণু, একাধিক অণু পরস্পর বিক্রিয়া করে একটা জটিল যৌগের অণু গঠন করছে C5H2। ঠিক আছে, তাকে পলিমারাইজেশন বিক্রিয়া বলা হয়। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, অঙ্গুরিমাল প্রাণীদের রেচন অঙ্গের নাম কি? অঙ্গুরিমাল প্রাণীদের, তো অঙ্গুরিমাল প্রাণী কোনগুলি? যেগুলি আংটির মতো এইভাবে করে পরপর যুক্ত হয়ে যাদের দেহ গঠন হয়, এবং আংটির মতো অংশ পরপর যুক্ত হয়ে দেহ গঠন হয়, তাদেরকে অঙ্গুরিমাল বলা হয়। এর মধ্যে কি কি পড়ছে? কেঁচো, কেঁচো আর জোঁক, এই যে এই ধরনের যে প্রাণীগুলি এরকম পরপর আংটির মতো যুক্ত হয়ে তাদের দেহ গঠন হয়, তাদের রেচন অঙ্গ, রেচন অঙ্গের নাম কি? নেফ্রিডিয়া। আর নেফ্রিডিয়া কিন্তু মানে শেষে বা সামনে বা মাঝখানে এরকম ভাবে কোথাও থাকে না, এই যে প্রত্যেকটা দেখা যাচ্ছে আংটির মতো অংশ, প্রত্যেকটাতে কিন্তু নেফ্রিডিয়া বর্তমান থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কি একটি ইউরেনিয়াম উত্তর মৌল? দেখো আমাদের যে পিরিয়ডিক টেবিল আছে সেখানে কিন্তু শেষ প্রাকৃতিক মৌল হিসাবে কিন্তু ইউরেনিয়ামকে গণ্য করা হয়। ঠিক আছে, কিন্তু ইউরেনিয়ামের থেকেও পরে আরো কিন্তু অনেক মৌল আছে যেগুলোকে প্রাকৃতিক ভাবে না কৃত্রিম ভাবে তৈরি করা হয়। তার মধ্যে নেপচুনিয়াম একটা, প্লুটোনিয়াম, আরো অনেক রকম তেজস্ক্রিয় মৌল আছে যেগুলো ইউরেনিয়াম উত্তর, মানে ইউরেনিয়ামের পরে পিরিয়ডিক টেবিলে স্থান পায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, সমতল দর্পণের ধর্ম কি? সমতল দর্পণ বলতে আমরা বাড়িতে যে নর্মাল আয়না ব্যবহার করে থাকি সেটাকে সমতল দর্পণ বলা হয়। তো সমতল দর্পণের সেরকম কোনো বাণিজ্যিক ব্যবহার নেই, তবে আমরা যে পেরিস্কোপের নাম শুনেছি, যুদ্ধক্ষেত্রে শত্রুর পজিশন দেখার জন্য যে পেরিস্কোপ ব্যবহার করা হয়, সেখানে প্রতিফলক হিসেবে কিন্তু সমতল দর্পণ ব্যবহার করা হয়। এইখানে একটা, এইখানে একটা সমতল দর্পণ ব্যবহার করা হয়। এছাড়া কলাইডোস্কোপের নাম তোমরা কে কে শুনেছো অবশ্যই কমেন্ট করবে। এই যে কলাইডোস্কোপ থাকে যেটার মধ্যে কিছু বিটস দেওয়া থাকে, যেগুলো যেই কলাইডোস্কোপটা এদিক থেকে ওদিক ঘোরালে পরে সেগুলো বিভিন্ন রকম শেপ হয়ে একটা সুন্দর সুন্দর ছবির আকার নেয়, এই কলাইডোস্কোপের ভেতরেও কিন্তু সমতল দর্পণের ব্যবহার করা হয়। তো সমতল দর্পণ কি জন্য এগুলোর মধ্যে ব্যবহার করে? তার একটা ধর্ম আছে, তার যে তার থেকে যে প্রতিফলনটা হয় সেই প্রতিফলনটা একটা ধর্ম আছে, যে ধর্মটা এই পেরিস্কোপ বলো বা কালাইডোস্কোপ বলো এগুলোর মধ্যে কিন্তু কার্যকর হয়। তো সেগুলো, সেই ধর্মটা কি? সমতল দর্পণের প্রধান ধর্ম কি? এটা আলোর নিয়মিত প্রতিফলন ঘটায়। ঠিক আছে, এটা আলোর নিয়মিত প্রতিফলন ঘটায় এবং এর দ্বারা গঠিত প্রতিবিম্ব সর্বদা অসৎ, সোজা এবং বস্তুর আকারে সমান হয়। তো যদি ধরে নেই এটা একটা সমতল দর্পণ, তো এখানে নিয়মিত প্রতিফলন মানে কি, রশ্মি এইভাবে যাচ্ছে এবং এইভাবে কিন্তু ব্যাক করে, এভাবে যায় এভাবে ব্যাক করে, এইভাবে গেলে পরে এইভাবে ব্যাক করবে। ঠিক আছে, যতটা আপতন কোণ ততটাই প্রতিফলন কোণ ম্যাক্সিমাম হয়ে থাকে। আর আর কি বলছে, সর্বদা অসৎ, মানে এখানে যদি বস্তু এরকম থাকে তাহলে তার যে প্রতিফলনটা তৈরি হবে সেটা প্রতিফলনটা দেখলে মনে হবে যে সেম, এটার থেকে সেম ডিস্টেন্সে এবং একই রকম ভাবে দাঁড়িয়ে আছে, সোজা বস্তুর আকারে সমান হয়। ঠিক আছে,
তো এই সব জিনিসগুলো হচ্ছে কিন্তু সমতল দর্পণের ধর্ম। চলো নেক্সট কোশ্চেন দেখো, ভরের নিত্যতা সূত্রকে আবিষ্কার করে। ভরের নিত্যতা সূত্র, ভরের নিত্যতা সূত্রটা কি? কোন রাসায়নিক বিক্রিয়ার পর, কোন রাসায়নিক বিক্রিয়ার পরে যে নতুন পদার্থ গঠিত হচ্ছে তার মধ্যে পূর্বের পদার্থের ভর এবং পরবর্তী পদার্থের ভর কিন্তু সমান থাকবে। ঠিক আছে, এটা ভরের নিত্যতা সূত্র। আর এটা কে আবিষ্কার করেন? ল্যাভয়েসিয়ে। ঠিক আছে, ল্যাভয়েসিয়ে। নেক্সট কোশ্চেন দেখো, তরল হলো এক প্রকার, অ্যান্সার বলেছে তরল যোগ কলা। রক্ত তরল, এটা সঠিক। যোগ কলা বলছে, বা যোগের যোগ বা যোজক, যোজক কলা। তো তরল যোজক কলা বলা হয়। কলা বলতে টিস্যু, টিস্যু কি একাধিক, কলা বা টিস্যু কি একাধিক কোষ বা কোষাঙ্গাণু নিয়ে গঠিত হয়, তাই তো? আরবিসি, ডাব্লিউবিসি, তারপর অনুচক্রিকা এবং রক্তরস দিয়ে কিন্তু তরল, সরি, রক্ত গঠিত হয়। তো রক্ত কি তরলও হয়ে গেল, এখানে যেহেতু অনেকগুলো অণু থাকছে তার জন্য এটা কলাও হয়ে গেল। যোগ কলা বা যোজক কলা বলা হয় কিসের জন্য? কারণ রক্ত শরীরের বিভিন্ন অঙ্গের সঙ্গে একটা কিন্তু যোজক সম্পর্ক বজায় রাখে। রক্ত কি করছে? বিভিন্ন রকম খাদ্য, হরমোন, বর্জ্য পদার্থ, সরি, রেচন পদার্থ সবকিছু কিন্তু পরিবহন করে নিয়ে যাচ্ছে এক অঙ্গ থেকে আরেক অঙ্গে। তাই জন্য কিন্তু একে যোগ বা যোজক কলা বলা হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, ক্রাউন সালফার কাকে বলে? ক্রাউন সালফার, ক্রাউন বলতে স্টুডেন্টস কি বোঝায়? ক্রাউন বলতে বোঝায় একটা মুকুট, তাই তো, রাজার মুকুট, এটাকে বলা হয় ক্রাউন। তো ক্রাউন সালফার কাকে বলে? সালফার তো একটা মৌল, এবার এখানে ক্রাউন সালফার কোত্থেকে আসছে? তো দেখো কি বলছে, সালফারের পারমাণবিকতা অনেক সময় 8 হয়, মানে সালফার 8, সালফার 8, তাই একে ক্রাউন সালফার বলা হয়। অ্যাকচুয়ালি কি হয়, সালফার 8 বা ক্রাউন সালফারের ক্ষেত্রে কি হয়, সালফার 8 এর অণুগুলি এইভাবে করে রিং এর আকারে দাঁড়িয়ে থাকে এবং দেখতে অনেকটা ক্রাউনের মতো মনে হয়, জন্য সালফার 8 কে বলা হয় কিন্তু ক্রাউন সালফার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, তারাদের ঝিকমিক করার কারণ কি? তারাদের ঝিকমিক করার কারণ কি? আমরা আকাশের দিকে দেখলে অবশ্যই দেখতে পাবো যে তারারা কিন্তু কখনো একই রকম ভাবে জ্বলে থাকে না। যেগুলো জ্বলে থাকে একই রকম ভাবে সেগুলো তারা না, সেগুলো কিন্তু আশেপাশে গ্রহগুলি, যেখানে অন্য কোনো নক্ষত্র থেকে আলো পড়ে আমাদের পৃথিবীর দিকে আসছে জন্য দেখে জল জল করে করছে বলে মনে হয়। কিন্তু যেগুলো অ্যাকচুয়ালি নক্ষত্র সেগুলো কিন্তু ঝিকঝিক করে, ঝিকমিক করে। ঠিক আছে, তার কারণ কি, নক্ষত্র থেকে এদের বিশাল দূরত্ব, নক্ষত্রগুলি কিন্তু পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করে। আমাদের সান ফ্যামিলি যেটা আছে, সোলার ফ্যামিলি যেটা আছে, সেখান থেকে কিন্তু অনেক দূরে অবস্থান করে, এটা একটা কারণ। আর এছাড়া কি, বায়ুর ঘনত্বের হ্রাস বৃদ্ধি, ওটা যখন যখন কোনো নক্ষত্র থেকে আলোটা আসছে, নিশ্চয়ই ওদেরও একটা বায়ুমণ্ডল থাকতেই পারে, সেখান থেকে যখন আসছে তার আপাতন প্রতিফলনের ফলে, আপাতন প্রতিসরণের ফলে কিন্তু একটু চ্যুতি ঘটছে, এরকম বিভিন্ন রকম কারণ থাকে যার জন্য কিন্তু তারাদের ঝিকমিক করাটা আমরা দেখতে পাই। তো এক্ষেত্রে আমাদের যখন বায়ুমণ্ডল প্রবেশ করছে, বায়ুমণ্ডলে বিভিন্ন রকম বায়ুর লেয়ার আছে, যে লেয়ার গুলির মধ্যে কিন্তু ঘনত্ব কম বেশি হয়ে আছে, সেখানে যখন পড়ছে একবার এভাবে আসছে, একবার এভাবে আসছে, এভাবে আসছে, এই জন্য যখন আমরা এভাবে সোজা দেখছি তখন কিন্তু এই আলোটা, এই আলোটা প্রথমে দেখতে পাচ্ছি, তারপরে এই আলোটা দেখতে পাচ্ছি, ওই জন্য মাঝে মাঝে মিট 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 করার মতো মনে হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ক্ষারের অম্লগ্রহিতা কাকে বলে? ক্ষারের অম্লগ্রহিতা, প্রথমে বলছে ক্ষার, তারপর বলছে অম্ল, মানে এটা বেস, এটা হলো অ্যাসিড, অ্যাসিড মানে ক্ষার অম্ল গ্রহণ করার ক্ষমতা কাকে বলে? তো কি উত্তর আছে দেখো, একটি ক্ষারের মধ্যে যতগুলি প্রতিস্থাপনযোগ্য হাইড্রক্সিল থাকে তাকে ক্ষার বলে। তাকে ক্ষার বলে কাকে? যতগুলি প্রতিস্থাপনযোগ্য হাইড্রক্সিল থাকে একটা ক্ষারের মধ্যে। তো ধরে নিলাম একটা ক্ষারের নাম NaOH, NaOH। তো এখানে কতগুলি হাইড্রক্সিল থাকবে? যদি OH 1 হয় তাহলে এখানে একটা হাইড্রোজেন যোগ হবে, তার জন্য কিন্তু NaOH এর অম্লগ্রাহিতা হবে 1, যেহেতু একটা হাইড্রোজেন। এবার যদি OH 2 থাকতো তাহলে দুটা হাইড্রোজেন লাগতো, সেক্ষেত্রে কিন্তু সরি, যদি ওটা ধরলাম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, সেক্ষেত্রে কি হতো, ওটার অম্লগ্রহিতা হতো 2। বোঝা যাচ্ছে স্টুডেন্টস? না বুঝতে পারলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আমি কিন্তু পরের দিন আবার ভালো করে এলাবোরেট করে দেবো।
ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি আছে, আলোক দশার আবিষ্কারক কে? আলোক দশা আমরা কোথায় দেখেছি? আলোক দশা দেখা যায় উদ্ভিদের সালোক সংশ্লেষে। একটা থাকে আলোক দশা, আর একটা কি থাকে, অন্ধকার দশা। আলোক দশা আবিষ্কার করে কে? রবার্ট হিল। কিন্তু এখনো অব্দি সঠিকভাবে কেউ বলতে পারবে না যে আলোক দশা কে আবিষ্কার করেছে, কারণ আলোক দশা আবিষ্কারের পেছনে অনেকগুলি বিজ্ঞানীর কিন্তু হাত রয়েছে। তবে যদি মোস্টলি বলা যায় সেটার ক্ষেত্রে উত্তর কিন্তু রবার্ট হিল হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, পরম শূন্য উষ্ণতা কাকে বলে? পরম শূন্য মানে ওর পরে আর শূন্যতা ভাবা, ওর পরে আর মানে ঠান্ডা উষ্ণতা ভাবা যায় না। সেটা কি? চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে -273°C উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন তত্ত্বীয় বিচারে শূন্য হয়ে যায়। মানে কি বলছে, চার্লসের সূত্র অনুসারে যখন টেম্পারেচার -273°C থাকবে, সেখানে যদি কোনো গ্যাস রাখা হয় সেখানে আর থাকবেই না, তার আয়তনটাই শূন্য হয়ে যাবে তত্ত্বীয় বিচারে। তো ওই জন্য কি বলা হয়, -273°কে পরম শূন্য উষ্ণতা। তো স্টুডেন্ট, শুধু যদি বলা হয় পরম শূন্য উষ্ণতা কত, উত্তর কিন্তু হবে 273°C। কিন্তু তোমাদের যাতে বোঝার সুবিধা হয় এবং এই কোশ্চেন গুলো থেকে শুধু একটা না আরো 2-3টা যাতে উত্তর বেরিয়ে আসে, তার জন্য কিন্তু তোমাদের এইভাবে করে ক্লাসগুলো করানো হচ্ছে। ঠিক আছে, দেখো যদি বলে পরম শূন্য উষ্ণতা কোন বিজ্ঞানী দ্বারা আবিষ্কৃত হয়েছিল, তো চার্লসের সূত্র থেকে আবিষ্কার হয়েছিল কিন্তু পরম শূন্য উষ্ণতা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, শব্দের প্রতিধ্বনির ব্যবহারিক প্রয়োগ কি? শব্দের প্রতিধ্বনিকে ব্যবহার করে আমাদের জীবনযাপনে কি কি কাজে লাগে? তো প্রতিধ্বনির ব্যবহারিক প্রয়োগ ঘটিয়ে কি দেখা হয়, সমুদ্রের গভীরতা। সেদিনই বলেছিলাম ফ্যাথোমিটার কিন্তু শব্দের প্রতিধ্বনিকে ব্যবহার করা হয় এবং জাহাজের মধ্যে লাগানো থাকে, যার দরুন জাহাজ চলার সময় তার নিচের যে তলদেশের যে গভীরতা সেটা কিন্তু চেক করতে পারে। ঠিক আছে, আর কি দেখা যায়, ভূমি থেকে বিমানের উচ্চতা। তার মানে প্লেনের মধ্যেও সেটা লাগানো থাকে এবং ফ্যাথোমিটার লাগানো থাকে, এবং সেটার মাধ্যমে কিন্তু বিমানও কিন্তু জানতে পারে বিমানের উচ্চতা। কিন্তু সত্যি কি ফ্যাথোমিটার লাগানো থাকে? না, বিমানের মধ্যে যেটা লাগানো থাকে সেটা সরি, হ্যাঁ, ফ্যাথোমিটার লাগানো থাকে। হ্যাঁ, সোনার যে সিস্টেমটা থাকে সেই সিস্টেমটাকে বলা হয় সোনার। ফ্যাথোমিটার হয়তো সেই যন্ত্রটার নাম, কিন্তু যে সিস্টেমটা সেটাকে বলা হয় সোনার। এবং সোনারের ফুল ফর্ম কি? সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। ঠিক আছে, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং যদি সোনারের ফুল ফর্ম আসে, তাহলে উত্তর কি বেরোবে? সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। আর সোনার কোথায় কোথায় ব্যবহার করা হয়? প্লেনে এবং জাহাজে করা হয় সমুদ্রের গভীরতা মাপার ক্ষেত্রে, প্লেনে করা হয় বিমান থেকে ভূমির দূরত্ব মাপতে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন কি বলছে স্টুডেন্টস, বাস্তব গ্যাস কাকে বলে? বাস্তব গ্যাস কাকে বলে? আমরা স্টুডেন্টস দুই রকমের গ্যাস জানি, বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাস। তো এখানে বাস্তব গ্যাস কাকে বলছে দেখো, যেসব গ্যাস খুব নিম্নচাপ ও উষ্ণতা ছাড়া কোনো অবস্থাতেই পিভি ইকুয়াল টু এনআরটি, এখানে এনটা ছোট হাতের হতো, এনআরটি সমীকরণটি মেনে চলে না, তাদের বাস্তব গ্যাস বলে। মানে কি, আদর্শ গ্যাস কিন্তু সব সময় পিভি ইকুয়াল টু এনআরটি মেনে চলে। হ্যাঁ, যে সকল গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটিটা মেনে চলে না সাধারণ চাপ ও উষ্ণতায়, নর্মাল টেম্পারেচার এবং নর্মাল প্রেসারে, তাদেরকে বলা হচ্ছে বাস্তব গ্যাস, নিম্নচাপ ও উচ্চ উষ্ণতা ছাড়া। ওগুলো হয়তো নিম্নচাপে বা উষ্ণতায় পিভি ইকুয়াল টু এনআরটি মেনে চলে, কিন্তু সাধারণভাবে কিন্তু মেনে চলে না। তো পিভি ইকুয়াল টু এনআরটি মানে কি? পি বলতে বোঝাচ্ছে প্রেসার, ভি বলতে বোঝাচ্ছে ভলিউম বা আয়তন, পি বলতে বোঝাচ্ছে চাপ, পি বলতে বোঝাচ্ছে আয়তন, আর এনআরটি এন তে বোঝাচ্ছে মোল সংখ্যা, আর তে বোঝাচ্ছে গ্যাসীয় ধ্রুবক, আর টি তে বোঝাচ্ছে তাপমাত্রা।
ওকে, তো কি বলছে দেখো স্টুডেন্টস, সাধারণ উষ্ণতায় যে সমস্ত গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল যদি গ্যাসটির মোল সংখ্যা এবং গ্যাসের ধ্রুবক ও তাপমাত্রার গুণফলের সমান হয় তবে সেটা হবে হচ্ছে আদর্শ গ্যাস, আর এটা যদি না হয় তাহলে সেটা হচ্ছে বাস্তব গ্যাস। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বাকযন্ত্র বা ল্যারিংস কি? এই যে আমি কথা বলছি সেটা নিশ্চয় কোনো না কোনো যন্ত্র থেকে বেরিয়ে আসছে, তো সেটার আরেক নাম কি? ল্যারিংস। মানুষের যে বাকযন্ত্র সেটার কিন্তু আরেকটা নাম হচ্ছে ল্যারিংস। তো কি বলছে দেখো, ট্রাকিয়ার সম্মুখ ভাগে, মানে এই যে মানুষের যে শ্বাসনালীটা ট্রাকিয়া, এই ট্রাকিয়ার সামনের দিকে, আমি যদি মানুষের মাথা এটাকে কল্পনা করি, এটাকে গলা কল্পনা করি, তো ট্রাকিয়ার সামনের দিকে যে ক্ষুদ্র নালীর সঙ্গে যুক্ত থাকে, ট্রাকিয়ার সম্মুখ ভাগ যে ক্ষুদ্র নালীর সঙ্গে, এখানে ক্ষুদ্র একটা নালী যুক্ত থাকে যেটা আমাদের খাদ্য গ্রহণে সহায়তা করে, ঠিক আছে, সঙ্গে যুক্ত থাকে, তাকে ল্যারিংস বলে। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হবে না, ব্যাপারটা এরকম হবে যে ট্রাকিয়ার সামনে যে ক্ষুদ্র নালী থাকে, এই নালীর মধ্যে একটা যন্ত্র থাকে, একটা ছোট্ট ক্ষুদ্র যন্ত্র থাকে যেটা কি মানুষের কথা বলতে সাহায্য করে এবং শ্বাসনালীকে খাদ্য গ্রহণের সময় রক্ষা করে। এই যন্ত্রটাকে বলা হচ্ছে ল্যারিংস, ঠিক আছে। এটা সম্পূর্ণ উত্তর না স্টুডেন্টস। তো যদি তোমরা বাকযন্ত্র বা ল্যারিংস এর ডিটেলস জানতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু নেক্সট ক্লাসে তোমাদেরকে জানিয়ে দেবো। এখানে প্রশ্ন আছে, নেক্সট প্রশ্ন দেখো, নিষ্ক্রিয় গ্যাসগুলি সবচেয়ে বাইরের অংশে ইলেকট্রন সংখ্যা কয়টি? নিষ্ক্রিয় গ্যাসগুলির সবচেয়ে বাইরের অংশের ইলেকট্রন সংখ্যা কয়টি? উত্তর আছে দেখো 8টি। তো ধরলাম এটা একটা নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু, বাইরের কক্ষে যেহেতু 8টা ইলেকট্রন থাকছে, তাই অন্য কোনো মৌলের সঙ্গে এর বিক্রিয়া কিন্তু হয় না, সচরাচর হয় না, দেখা যায় না, কারণ এখানে 8টা আছে, এর দেবেও না এর নেবেও না, না নিলে পরে বিক্রিয়া হবে না, আর বিক্রিয়া না হওয়ার জন্য কিন্তু এগুলোকে বলা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে। তো নিষ্ক্রিয় গ্যাস যদি বলে স্টুডেন্টস অবশ্যই মাথায় রাখবে 8টি ইলেকট্রন থাকে এদের সর্ববহিস্থ কক্ষপথে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চিন দেখো, কোন সুপারসনিক প্লেনের গতিবেগ কত? দেখো এখানে অলরেডি বলেই দিয়েছে যে প্লেনটা কি ধরনের, সুপারসনিক ধরনের। এর গতিবেগটা কেমন হবে? সুপারসনিক, সনিক মানে শব্দ, শব্দের থেকে বেশি, শব্দের চেয়ে বেশি, ঠিক আছে। প্রশ্ন দেখলে পর স্টুডেন্টস কিছু কিছু উত্তর বেরিয়ে আসবে, শুধু আমাদেরকে ওয়ার্ড গুলো ঠিকঠাক জেনে রাখতে হবে। তো এখানে দেখো সনিক শব্দটা বলতে যেহেতু শব্দকে বোঝাচ্ছে এবং সুপার বলতে বেশি বোঝাচ্ছে, তার জন্য কিন্তু শব্দের চেয়ে বেশি এটা কিন্তু সহজে বেরিয়ে যাচ্ছে। তো যদি কখনো প্রশ্ন আসে কোন সুপারসনিক প্লেনের গতিবেগ কেমন, সেটা কিন্তু অফকোর্স শব্দের চেয়ে বেশি হবে। এবার যদি বলা থাকে সাবসনিক তাহলে কিন্তু হবে শব্দের চেয়ে কম, ঠিক আছে, কারণ সাব বলতে ওটাকে কম বোঝানো হচ্ছে, ঠিক আছে, আর সনিক বলতে তো শব্দ বলেই দিলাম। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, জলে কয়টি ইলেকট্রন জোড় বর্তমান? জলে কয়টি ইলেকট্রন জোড় বর্তমান? তো জলে কিন্তু টোটাল 4টা ইলেকট্রন জোড় বর্তমান, 2টা ইলেকট্রন থাকে যুক্ত হয়ে আর 2টা ইলেকট্রন থাকে কিন্তু মুক্ত হয়ে। এগুলোকে যদি হাইড্রোজেন ধরি আর এটাকে যদি অক্সিজেন ধরি, আমাদের কি হয় জলের সংকেত H2O। তো 2টা হাইড্রোজেন নিলাম, একটা অক্সিজেন নিলাম, এখানে যে ইলেকট্রন গুলো জোড় অবস্থায় থাকে তার মধ্যে 2টো ইলেকট্রন থাকে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত অবস্থায় এবং 2টো কিন্তু অক্সিজেনের মধ্যে মুক্ত অবস্থায় থাকে। এই মুক্তগুলোকে বলা হয় মুক্ত ইলেকট্রন জোড়, যেগুলি যুক্ত অবস্থায় থাকে সেগুলোকে বলা হয় বদ্ধ ইলেকট্রন জোড়, ঠিক আছে। এই 4টি ইলেকট্রন জোড় কিন্তু থাকে। আচ্ছা নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন দেখো, তিমির প্রধান শ্বাস অঙ্গ কি? এখানে বলা আছে লাং, ব্যাকেটে দেওয়া আছে শ্বাসযন্ত্র, অ্যান্সারটা হবে ফুসফুস। লাঙের বাংলা কি? ফুসফুস, ঠিক আছে। তো তিমির প্রধান শ্বাস অঙ্গ ফুসফুস কেন? কারণ তিমি কিন্তু একটা স্তন্যপায়ী প্রাণী। ওকে, তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস। তোমরা যারা যারা আমাদের ক্লাসগুলো ডেলি কন্টিনিউ করছো তাদের প্রত্যেককে আমি জানিয়ে দিচ্ছি, তোমরা যারা যারা ডেলি কন্টিনিউ করছো তোমাদের বন্ধুরাও যারা একই রকম ভাবে প্রিপারেশন নিচ্ছে তাদেরকে কিন্তু অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবে। তোমাদের যা যা প্রশ্ন রয়েছে এছাড়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমরা যাতে এরকম ক্লাস আরো করতে পারি তার জন্য কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবে। তো আজ এই ছিল ক্লাস, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।